আশা করি ভালো আছো। আহ, তো আজকে আমাদের নতুন একটা সেশন নিয়ে তোমাদের সামনে আমি হাজির। আমি চন্দ্রিমা, তোমাদের ইংলিশ মেন্টর। ভোক্যাব উইকলি ভোক্যাব অ্যানালিসিসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলো দেখে নেওয়া যাক আজকের কন্ডিশন কি আছে। ঠিক আছে, মানে আজকের টপিকটা কি আছে। ঠিক আছে, আজকের একটা খুব সুন্দর টপিক, মানে রিসেন্ট টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্ট টপিক মানে আইপিএল নিয়ে টপিকটা হবে, বাট তার মধ্যেও কিছু কিছু আছে যেগুলো আমাদের চলার বিষয় বা সেগুলো অ্যানালিসিস আমরা করব। দেখে নেওয়া যাক আজকের টপিক কি আছে। দেখো কি আছে আজকের টপিক। আজকের টপিক আছে হলো কামিং অফ এজ। ঠিক আছে, কামিং অফ এজ অন দ্য আইপিএল, ইটস 18th এডিশন. The Indian Premier League is setting new standards in cricket's shortest format. তাহলে আইপিএল আমরা জানি আগে তো এই ফরম্যাটটা ছিল না। এই আইপিএলটা আমাদের 18তম সংস্করণ বা এডিশন আমরা বলতে পারি। তো শর্টেস্ট ফরম্যাট মানে এটা তো বেশি ওভারের খেলা নয়, সবাই জানো, খুব কম ওভারের খেলা, বাট ইট ইজ ট্রেন্ডিং নাওয়াডেজ। কেন? কারণ আইপিএল খুবই ফেমাস আমাদের ইয়াংস্টার্সদের মধ্যে। তো সেই জন্যই বলা হচ্ছে কামিং অফ এজ অন দ্য আইপিএল, দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইটস 18th এডিশন, 18 নম্বর এডিশন, অ্যান্ড ইট ইজ সেটিং নিউ স্ট্যান্ডার্ডস। নিউ স্ট্যান্ডার্ডস কেন সেটার খোলাসা আমরা পরের অ্যানালিসিস গুলোতে পাবো। তো দেখো ফার্স্টের কি বলা হচ্ছে। ফার্স্টে বলা হচ্ছে হলো ইন্ডিয়ান ক্রিকেট সামার স্পেকটাকল ইজ এন্টারিং ইটস 18th সিজন। তাহলে এই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তাহলে সেটা কত নম্বর সিজনে আমরা যাচ্ছি? আমরা যাচ্ছি হলো 18 নম্বর সিজনের দিকে আমরা তাকিয়ে আছি। এবার এখান থেকে আমি দুটো ওয়ার্ড বলি। কি কি ওয়ার্ড বলা আছে দেখো। এখানে আমি যদি দুটো ওয়ার্ড বলা থাকে, একটা হলো ওয়ার্ড বলা আছে স্পেকটাকেল। ওকে, স্পেকটাকেল। আর অনেক সময় দেখবে কনফিউজিং ওয়ার্ড থাকে হলো দ্য ওয়ার্ড ইজ স্পেকটাকেলস। ঠিক আছে, তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কেন আকাশ পাতাল তফাৎ? একটা মানে তোমরা জানো, একটা মানে হলো স্পেক্স, যেটা হলো একটা নাউন, যেটা একটা প্লুরাল নাম্বার, মানে প্লুরাল নাউন। স্পেকটাকলস মানে হলো চশমা। তো চশমার কিন্তু ইংলিশ টার্মকে আমরা কি বলি? স্পেকটাকলস। সেটা সব সময় কিন্তু প্লুরাল ফর্মে ইউজ করা হয়। তো স্পেকটাকলস ওয়ার্ডটা যদি দেখা যায়, দ্যাট ইজ আ নাউন, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ওয়ার্ড গ্লাসেস। মানে চশমার জন্য ওয়ার্ডটা কি আসে? স্পেকটাকলস। ওকে, আর এখন যে ওয়ার্ডটা বলা হচ্ছে, দেখো সেন্টেন্সটাই কি বলা হচ্ছে। বলা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট সামার স্পেকটাকল। স্পেকটাকল মানে সেখানে কি দাঁড়াচ্ছে? তাহলে এই স্পেকটাকল মানে হলো সামথিং উইচ ইজ ভেরি স্পেকটাকুলার টু লুক অ্যাট, বা ভিজুয়ালি যেটা খুব স্ট্রাইকিং, সেটাকে আমরা বলি হলো স্পেকটাকল। তাহলে এই স্পেকটাকল কথাটার মানে, এই স্পেকটাকল ইজ আ নাউন, obviously this one is also a noun, but it means a visually striking performance, a ভিজুয়ালি স্ট্রাইকিং পারফরমেন্স, এটাকে কিন্তু স্পেকটাকেল বলা হচ্ছে। ওকে, যেই পারফরমেন্সটা খুব ভালো, সেই পারফরমেন্সকেও কিন্তু আমরা স্পেকটাকেল ওয়ার্ড দিয়ে বলতে পারি। তাহলে সামার স্পেকটাকেল কেন বলা হচ্ছে? বিকজ এটা সামার সিজনের শুরু হয়। তো 18 সিজন শুরু হয়েছে। দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আই থিঙ্ক সো নাও দিস ওয়ার্ড ইজ কারেক্ট। তাহলে ক্লিয়ার, স্পেকটাকেল আর স্পেকটাকেলস এর মধ্যে কি ডিফারেন্স? আই থিঙ্ক সো ক্লিয়ার। এরপরে দেখো কি বলেছে, দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ which debuted on a warm night at Bengaluru's Chinnaswamy Stadium in 2008. তাহলে শুরু কোথায় হয়েছিল? শুরু হয়েছিল হলো 2008 সালে। সেটা কোথায় হয়েছে? which debuted মানে যেটা স্টার্ট হয়েছিল। এই ডেবিউটেড কথাটার মানে হলো ইনিশিয়েটেড অর স্টার্টেড, লঞ্চড আমরা বলতে পারি। ওকে, ইনিশিয়েটেড অর লঞ্চড কথাটাও কিন্তু বলা যেতে পারে, কারণ যারা ডেবিউ করে তাদেরকে বলা হয় ডেবিউট্যান্ট। মনে আছে? যারা ডেবিউ করে, দেখবে সেটা যে কোনো সিনেমা হোক, যে কোনো আইপিএল সিজনে, মানে নতুন যারা প্লেয়ার্স, যাদেরকে নতুন ভাবে লঞ্চ করা হয়, তাদেরকে কিন্তু ডেবিউট্যান্টেও বলা হয়। Okay, on a warm night at Bengaluru's M. Chinnaswamy Stadium in 2008 has evolved into a global sporting juggernaut. তাহলে এখানেও দেখো একটা আমরা কি বলছি? গ্লোবাল জাগারনট। কেন বলছে?
জগন্নাথ কথাটার মানে হলো ইটস আ নাউন अगेन, যেটার মানে হলো খুব একটা পাওয়ারফুল ফোর্সকে আমরা বলি জগন্নাথ, ঠিক আছে? সামথিং উইচ ইজ ভেরি পাওয়ারফুল, যেটার খুব ওভারওয়েলমিং একটা ইফেক্ট থাকে, তাকে বলা হয় কিন্তু জগন্নাথ। কেন? কারণ এখানে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ার্স কিন্তু নয়, আইপিএল নামটা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বাট এখান থেকে বিভিন্ন দেশের ক্রিকেটার্সদের আমরা দেখতে পারি তারা এটাকে মধ্যে পার্টিসিপেট করছে। ওকে, তাহলে স্পোর্টিং জাগারনাট মানে হলো পাওয়ারফুল, ইম্প্যাক্টিং অর ওভারওয়েলমিং পারফরমেন্স। ওকে, তাহলে এখানে লিখে দিই আ পাওয়ারফুল, আ পাওয়ারফুল ওভারওয়েলমিং, ওভারওয়েলমিং বলতে পারি সাইট বা ফোর্স বলতে পারি, ঠিক আছে? ওভারওয়েলমিং ফোর্স বলতে পারি, দ্যাট ইজ নোন অ্যাজ জগন্নট। ওকে, তো এই এই ওয়ার্ডটার মানে কাউকে যদি আমরা এরকম বলি সামথিং উইচ ইজ ক্যাম্পেন কে বলতে পারি, যেমন এখানে কি বলেছে গ্লোবাল স্পোর্টিং জগন্নট উইথ ইমেন্স কমার্শিয়াল ক্লাউড, তাহলে এখানে আমরা বলতে পারি ইটস আ পাওয়ারফুল ক্যাম্পেন, ইটস আ পাওয়ারফুল স্পোর্ট আমরা বলতে পারি উইথ ইমেন্স, দেখো কি দিয়েছে কমার্শিয়াল ক্লাউড, তাহলে এখানে দেখো ওয়ার্ডটার মানে কি, ক্লট কথাটার মানে কি, কমার্শিয়াল ক্লাউড কথাটার মানে হলো সামথিং উইচ হ্যাজ অ্যান ইমেন্স ইফেক্ট বা হার্ড ইফেক্ট বা ইনফ্লুয়েন্স বা পাওয়ার, তাকে বলা হচ্ছে কিন্তু পাওয়ারফুল। ওকে, তাহলে ক্লাউড কথাটার মানে কি আসবে, ক্লাউড কথাটার মানে আসবে হলো এই যে ক্লট কথাটার মানে আসবে, তো সেই ক্লট কথাটার মানে আসবে হলো সামথিং উইচ হ্যাজ পাওয়ারফুল ইফেক্ট, powerful or immense effect. Okay, powerful or immense effect. Next, তো ক্লাউড কথাটার মানে হলো পাওয়ারফুল অর ইমেন্স ইফেক্ট। কেন বলেছে ইমেন্স কমার্শিয়াল ক্লাউড মানে হলো এই পুরো খেলাটায় শুধুমাত্র খেলা নয়, খেলাটার সাথে কিন্তু কমার্শিয়াল মানে অ্যাডভার্টাইজমেন্টস এর প্রচুর টাকা এখানে লাগানো থাকে, প্রচুর স্পন্সর্স থাকে, তো সেই প্রচুর স্পন্সরসদেরকে এখানে বলা হচ্ছে ইমেন্স কমার্শিয়াল ক্লাউড। ওকে, তো সেই ক্লট কথাটার মানে হলো পাওয়ারফুল অর ইমেন্স ইফেক্ট অন সামথিং। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ড কি কি পেলাম, জগন্নট পেলাম, এখান থেকে আমরা ওয়ার্ড পেলাম হলো ক্লট, ঠিক আছে? The sheer volume and pace of matches may render individual moments fleeting. তাহলে কি বলেছে, the sheer volume and pace of matches, ভলিউম মানে হলো অনেকগুলো খেলা হয় এবং পেস মানে হলো মোমেন্টাম অর স্পিড অফ ম্যাচেস, মে রেন্ডার ইন্ডিভিজুয়াল মোমেন্টস ফ্লিটিং। ফ্লিটিং কথাটার মানে জেনারেলি ফ্লিটিং কথাটা আমরা একটা কালেকটিভ নাউন হিসেবে জানি, বাট ফ্লিটিং মানে হলো কোনো জিনিস যখন একসাথে কিছু হয় বা লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, মানে নিজের জন্য আর খুব কম সময় পাওয়া যায় কারণ এতগুলো খেলা ওখানে হয়, তো ফ্লিটিং কথাটার মানে হলো লাস্টিং ফর ভেরি শর্ট টাইম। ওকে, ফ্লিটিং কথাটার মানে আমরা লিখতে পারি লাস্টিং ফর ভেরি শর্ট টাইম, very short time, that is called fleeting. Okay, lasting for very short time, that is called fleeting, যেটাকে আমরা ব্রিফও বলতে পারি, ঠিক আছে? যেটাকে আমরা ব্রিফও বলতে পারি। নেক্সট কি বলেছে, yet the tournament has deep roots and an ardent fan base. তাহলে এখানে কি আছে, খুব কম সময়ের জন্য হলেও টুর্নামেন্টটার কি আছে, আর্ডেন্ট ফ্যান বেস। তাহলে আর্ডেন্ট কথাটার মানে কি আসবে, ভেরি প্যাশনেট, লোক এই আইপিএল নিয়ে মানে একদম হয় না সেই পাগল হয়ে যাওয়ার মতন, তো আর্ডেন্ট কথাটার মানে হলো ভেরি এনথুজিয়াস্টিক অর ভেরি ইন্টেন্স। ওকে, এনথুজিয়াস্টিকও বলতে পারি, প্যাশনেট কথাটাও কিন্তু ইউজ করা যেতে পারে। তাহলে এই যে আর্ডেন্ট কথাটা আছে, আর্ডেন্ট কথাটার মানে উই ক্যান রাইট enthusiastic, enthusiastic, or we can use the term passionate. Okay, or we can use the term passionate.
তাহলে এনথুজিয়াস্টিক অর প্যাশনেট, কারণ যেটা আমরা বলছি যে কোনো জিনিস যদি খুব শর্ট লাস্টিং হয়, যেটার হয়তো সেই জিনিসটা নিয়ে লোক বেশি প্যাশনেট ফিল করে না, বাট আইপিএল এর ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা উল্টো। কেন উল্টো? কারণ এটা খুব শর্ট টাইমের খেলা, খুব কম ওভারের খেলা, but people are actually passionate about this game. Okay, when defending champions Kolkata Knight Riders face Royal Challengers Bengaluru at the Eden Gardens on Saturday. ফার্স্ট ম্যাচ এটাই ছিল, দেখেছো লোকজন একদম পাগলের মতন করছে, টিকিটের দাম একদম আকাশ ছোঁয়া, ঠিক আছে, স্কাই রকেটিং টিকিট প্রাইসেস, বিকজ কলকাতা নাইট রাইডার্স রয়েছে, ঠিক আছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে খেলছে ইডেন গার্ডেন্স অন স্যাটারডে নাইট। দ্য কমেন্টারি বক্স উইল ইনএভিটেবলি অ্যাম্পলিফাই দ্য হাইপ। তাহলে এখানে কি বলেছে? ইনএভিটেবলি মানে কি? যেটা হবেই হবে। তো এই দুটো টিম মানে দুটোই ভালো টিম, সেই একজন চ্যাম্পিয়ন আর একজন চ্যাম্পিয়ন নয়, বাট স্টিল এই দুটো টিমই খুব ভালো টিম। তাহলে ইনএভিটেবলি মানে হলো যেটা আনঅ্যাভয়েডেবল, যেটা হবেই হবে, মানে সেটার একটা হাইপ ক্রিয়েট করেছে কমেন্টারি বক্সে। তাহলে ইনএভিটেবলি কথাটার মানে কি আসবে? ইনএভিটেবলি কথাটার মানে হলো আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল, যেটা অ্যাভয়েড করা যায় না সেটাকে বলা হয় ইনএভিটেবল। আর অ্যাম্পলিফাই কথাটার মানে কি? অ্যাম্পলিফায়ার দেখবে কোনো জিনিসকে কি করে, অ্যাম্পলিফাই, আমাদের বাড়িতে অ্যাম্পলিফায়ার অনেকে ইউজ করে থাকি, তো অ্যাম্পলিফাই কথাটার মানে কি আসবে? অ্যাম্পলিফায়ার সবসময় জিনিসটাকে বাড়িয়ে তোলে। কোনো জিনিস যদি আমরা অ্যাড অন মানে সাউন্ড দেখবে, বিশেষ করে কোনো সাউন্ড সিস্টেমের যদি আমরা বলি, সেখানে অ্যাম্পলিফায়ার থাকে যাতে সাউন্ডটাকে আরো ভালো করে শোনা যায়, ঠিক আছে, তাহলে ইনক্রিজ করে ভলিউমকে, দ্যাট ইজ কল্ড অ্যাম্পলিফাই। তাহলে উই ক্যান রাইট ইনক্রিজ দ্য হাইপ। ওকে, amplifier actually কাজ হলো increase the volume, but in sense of this particular article এখানে ভলিউমের কোনো ব্যাপার নেই, এখানে amplify মানে হলো expand করা, enlarge করা। ওকে, তো we can write the word expand, we can also write the word enlarge. ক্লিয়ার? আই থিঙ্ক সো এই স্লাইডটা সবার ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা অনেকগুলো শব্দ পেলাম, স্পেকটাকেল পেলাম, ডেবিউটেন্ট পেলাম বা ডেবিউটেড পেলাম, জাগারনট পেলাম, ক্লট পেলাম, ফ্লিটিং, আর্ডেন্ট, ইনএভিটেবলি, and we also use the word amplify. Okay, moving on to the next slide. দেখো এখানে কি বলেছে? ওভার দ্য নেক্সট 2 months, ওকে, ওভার দ্য নেক্সট 2 months, the culminating on May 25, মানে শুরু হয়েছে এই স্যাটারডে থেকে, তো সেটা মোটামুটি মের 25 তারিখ পর্যন্ত চলবে। তাহলে ওভার দ্য নেক্সট 2 months culminating on May 25, 10 teams will crisscross India. তাহলে বিভিন্ন জায়গায় খেলা হবে, ঠিক আছে, মের 25 তারিখ পর্যন্ত। দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে কালমিনেটিং। কালমিনেটিং মানে যেটা গিয়ে শেষ হবে, ক্লাইম্যাক্সে পৌঁছানো বা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছানো, দ্যাট ইজ নোন অ্যাজ কালমিনেটিং। তাহলে কালমিনেটিং অন মে 25, কালমিনেটিং কথাটার মানে কি আসবে? কালমিনেটিং কথাটার মানে হলো রিচিং দ্য হাইয়েস্ট পয়েন্ট অর ক্লাইম্যাক্স। ওকে, রিচিং দ্য হাইয়েস্ট পয়েন্ট অর ক্লাইম্যাক্স, reaching the highest point or climax, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কিন্তু কালমিনেটিং। তাহলে এর পরে কি বলেছে? 10টা টিম, এগুলো বিভিন্ন জায়গায় খেলবে, will crisscross India battling for T20 supremacy। তাহলে কে টাইটেলটা জিতবে সেটার জন্য তারা নিজেদের মধ্যে কি করবে? কম্পিটিশন লড়বে। তাহলে সুপ্রিমেসি কথাটার মানে কি? সুপ্রিমেসি মানে হলো দ্য সুপিরিয়র কন্ডিশন, মানে কেউ যে টপে থাকবে তাকে বলা হয় সুপ্রিমেসি। তো সুপ্রিমেসির আর একটা আমরা ওয়ার্ড এখানে বলতে পারি প্রিডমিনেন্স। ওকে, প্রিডমিনেন্স, কে ডমিনেট করবে, অর দ্য টিম which will become superior for to all of them, ঠিক আছে, প্রিডমিনেট, সুপিরিয়র, সরি, সুপিরিয়র কথাটাও কিন্তু যেতে পারে। ওকে, while similar leagues, তারপরে কি বলছে? while similar leagues thrive in Australia, মানে অস্ট্রেলিয়াতেও এই ধরনের লিগস কিন্তু হয়, ঠিক আছে।
তাহলে থ্রাইভ কথাটার মানে কি? থ্রাইভ মানে যেই জায়গায় আর কি ডেভেলপ করে, গ্রো করে, তাকে বলা হয় থ্রাইভ। তাহলে থ্রাইভ কথাটার মানে হলো গ্রো ওয়েল ইন দ্যাট পার্টিকুলার রিজন। ওকে, তাহলে এখানে আমরা পেলাম হলো কালমিনেটিং, এখানে পেলাম আমরা সুপ্রিমেসি। উই হ্যাভ অলসো ইউজ দ্য ওয়ার্ড থ্রাইভ ইন অস্ট্রেলিয়া। তারপরে কি বলছে? অ্যান্ড এলসওয়্যার দ্য আইপিএল রিমেইনস দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। মানে বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়াতেও এরকম খেলা হয়, বাট আইপিএল এর কিন্তু একটা স্পেশাল জায়গা রয়েছে। ওকে, গোল্ড স্ট্যান্ডার্ড মানে তার স্ট্যান্ডার্ডটা অনেকটা ওপরে। ওকে, নেক্সট কি বলছে দেখো, বিয়ন্ড দ্য অনফিল্ড ড্রামা। ড্রামা কেন? কারণ আইপিএল নিয়ে প্রচুর মানে খুব ভালো খেলছে, খুব ভালো জাস্ট আ মিনিট, খুব ভালো খেলছে। অন অন ফিল্ড ড্রামা কেন? প্রচন্ড কিছু হয়ে যায় ম্যাচের মাঝখানে, ঠিক আছে, দারুণ একজন কেউ শট মারলো বা বিশাল সুন্দর একটা ক্যাচ কেউ নিল, তো এগুলোকে বলছে অন ফিল্ড ড্রামা। দ্য আইপিএল কন্টিনিউস টু বি আ গেম চেঞ্জার। কেন? with other cricketing nations struggling to retain their stars as freelance players। আচ্ছা, তাহলে ফ্রিল্যান্স কথাটার মানে কি? ফ্রিল্যান্স কথাটার মানে হলো যারা কিন্তু নিজের ইচ্ছা মতন কাজ করে। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্স মানে হলো সেলফ এমপ্লয়েড, মানে যারা নিজেদের টাইম মতন কাজ করে, ঠিক আছে, পার্টিকুলার অ্যাসাইনমেন্টস দেওয়া হলো, তাদের সেই কাজটা শেষ হয়ে গেল, ঠিক হয়ে গেল, ঠিক আছে। ফ্রিল্যান্সার মানে হলো কারোর আন্ডারে কাজ করা নয়। তো ফ্রিল্যান্স প্লেয়ার্স কেন? কারণ তারা হয়তো আগে কোনো টিমের সাথে যুক্ত ছিল না, বাট এই আইপিএল কি করে, আইপিএল আদার ক্রিকেটিং নেশনস যারা নিজেদের স্টার্স বা নিজেদের প্লেয়ার্সকে রিটেনই করতে পারে না, সেখানে আইপিএল কি করে, এই সমস্ত ফ্রিল্যান্স প্লেয়ার্সদেরকে চান্স দেয়। মানে যারা কোনো টিমের হয়ে এতদিন খেলছিলই না, সেই সমস্ত নিউ কামার্সদের কি করে, আইপিএল চান্স দেয়। কি বলছে দেখো, টু রিটেন দেয়ার স্টার্স অ্যাজ ফ্রিল্যান্স প্লেয়ার্স। তো ফ্রিল্যান্স কথাটার মানেও আমরা পেলাম, ফ্রিল্যান্স মিন্স সেলফ এমপ্লয়েড আমরা বলতে পারি, তাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। তো সেলফ এমপ্লয়েড। ওকে, ইনক্রিজিংলি প্রায়োরিটাইজ মানে হলো তাদেরকে স্পেসিফিক্যালি কি করা, তাদেরকে বিভিন্ন জায়গায় খেলতে পাঠানোর মতন বিভিন্ন জায়গায় তাদের প্রায়োরিটি দেওয়া। আইপিএল কন্ট্রাক্টস, এবং সেগুলো বিশাল বিশাল টাকার অঙ্ক। তোমরা সবাই জানো আইপিএল এ যখন খেলোয়াড়দের অকশন হয় বা নিলাম হয়, তাদেরকে যার পারফরমেন্স যত ভালো তাকে অত টাকা দিয়ে টিমসরা কি করে, কেনে, ঠিক আছে, বিভিন্ন টিমস থেকে তাদের নিলাম হয়, তো অকশন হয়। তো while the league runs on high stakes and intense performances, মানে সেখানে প্রচুর টাকা খরচা হয়, ইনফ্যাক্ট পারফরমেন্সের ওপরেও কিন্তু নজর দেওয়া হয়। The Indian government's recent move to ban alcohol and tobacco companies, তাহলে কি করা হচ্ছে দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্টের এখানে প্রচুর টাকার কারবার, ঠিক আছে, আর প্রচন্ড পারফরমেন্সের ওপরে নজর দেওয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টস রিসেন্ট মুভ, ইন্ডিয়ান গভর্নমেন্ট নতুন একটা মুভ নিয়েছে, মানে নিজের থেকে এমন একটা ক্যাম্পেইন নিয়েছে। কি ক্যাম্পেইন? টু ব্যান অ্যালকোহল অ্যান্ড টোব্যাকো কোম্পানিজ। মানে কাদেরকে ব্যান করে দেওয়া হবে? যারা অ্যালকোহল বা টোব্যাকো কোম্পানিজ, তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে ফ্রম লেভারেজিং আইপিএল টেলিকাস্ট। তাহলে কি করা হচ্ছে? তাদেরকে ব্যান করা হচ্ছে কোথা থেকে? লেভারেজিং আইপিএল টেলিকাস্ট। লেভারেজ কথাটার মানে কি? লেভারেজ কথাটার মানে হলো তাদের থেকে তুমি কোনো ক্যাপিটাল নিতে পারবে না। ওকে, ইউ হ্যাভ টু, মানে তুমি অন্য কোনো কোম্পানি থেকে বড় করতে পারো আইপিএল এর স্পন্সরশিপ, বাট নট ফ্রম এনি অ্যালকোহল অর টোব্যাকো কোম্পানিজ। ওকে, তো ক্যাপিটাল অর ইনভেস্টমেন্ট দ্যাট ইজ borrowed from other companies, that is called leveraging. ওকে, তো লেভারেজ মানে হলো বড় ক্যাপিটাল or investment। ওকে, টেলিকাস্ট, এখানে দেখো আরো একটা আমরা টার্ম পাচ্ছি, দ্যাট ইজ সারোগেট অ্যাডভার্টাইজিং। ভীষণ ভালো আজকাল একটা টার্ম, এই টার্মটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি না। সারোগেট অ্যাডভার্টাইজিং মানেটা কি, ঠিক আছে, কারোর যদি জানা থাকো অবশ্যই ভালো, যাদের জানা নেই তাদের ক্ষেত্রে আমরা বলি। নাও, সারোগেট অ্যাডভার্টাইজিং কথাটার মানে কি? সারোগেট মাদার শুনেছো, ঠিক আছে, সারোগেসি শুনেছো, সেটা কি ব্যাপার?
দেখবে যারা বায়োলজিক্যাল মাদার বা ফাদার হয়তো তারা ইনকেপেবল অফ ডেলিভারিং বেবিস, ওকে? যদি এরকম কেউ থাকে যে বাবা মায়ের মধ্যে কোনো একজন পেরেন্ট হয়তো ঠিক মতন বায়োলজিক্যালি সন্তান জন্ম দিতে পারছে না, তখন এটা কি করে, তখন তারা নিজেদের মধ্যে থেকে একজনকে আইদার মা বা বাবা কি করে ডিসিশন নেয় যে অন্য কারোর womb মানে গর্ভ তারা ভাড়া নেবে, ঠিক আছে? সেই পার্সনকে, ঠিক আছে, সেই পার্সনকে জেনারেলি ফিমেল, সেই পার্সনের womb কে ভাড়া নেওয়া হয়। স্পেসিফিক্যালি সারোগেসি তাদের ক্ষেত্রেই হয় যখন দ্য ফিমেল পেরেন্ট ইজ ইনক্যাপেবল অফ গিভিং বার্থ টু আ চাইল্ড, ওকে? তো তখন কি করা হয়, অন্য আর একজন সুস্থ ব্যক্তিকে, বিশেষ করে ফিমেল অবভিয়াসলি, তাকে ভাড়া করা হয়, তাকে টাকা দেওয়া হয় যে আপনার womb আমি 9 মাসের জন্য ভাড়া নেব, যাতে করে আমার সন্তানকে আমি জন্ম দিতে পারি থ্রু দ্যাট পার্টিকুলার উইমেন্স womb। তো সারোগেট কথাটার মানে কিন্তু সাবস্টিটিউট। তাহলে সারোগেট মানে বোঝা গেছে। এবার সারোগেট অ্যাডভার্টাইজিং কি, ব্র্যান্ডের নেম বা লোগো ইউজ করা হবে, ঠিক আছে? ব্র্যান্ডের নেম বা লোগো ইউজ করা হবে প্রোডাক্ট সেল করার জন্য, বাট যে প্রোডাক্টটা সেই পার্টিকুলার ব্র্যান্ড বা নেমের হয়তো নয়, মানে সেই প্রোডাক্টটা হয়তো ব্র্যান্ড বা সেই লোগো পার্টিকুলারলি অন্য প্রোডাক্ট, কিন্তু তার নাম ভাড়া করে তাকে কি করা হচ্ছে, স্পন্সর করা হচ্ছে। সেটাকে বলা হয় মানে এগুলো ব্র্যান্ড প্রমোশন, যেগুলো ধরো লিগাল পারমিশন নেই, যে এই জিনিসটা আমি লিগালি কাউকে প্রমোট করতে পারবো না, তাই সেই ব্র্যান্ড নেম বা লোগোকে ধার করে নেওয়া হচ্ছে যাতে প্রোডাক্টটার অন্য কোনো মানে ওই ব্র্যান্ডের অন্য কোনো প্রোডাক্ট আমরা সেল করতে পারি, ওকে? ক্লিয়ার? তো সারোগেট অ্যাডস কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর কমন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, শুধু টিভি, রেডিও, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সারোগেট অ্যাডস চলে। বিশেষ করে লিকার ব্র্যান্ডস এবং যারা টোব্যাকো প্রোডাক্টস ব্র্যান্ড, তাদের নাম দিয়ে কিন্তু তারা কি করে, সারোগেট অ্যাডভার্টাইজিং চালায়। বিশেষ করে দেখবে, আমি কয়েকটা ব্র্যান্ডের বলছিও, কারণ এক্সাম্পল দিতে গেলে সারোগেট অ্যাডভার্টাইজিং এর আমাকে কয়েকটা ব্র্যান্ডের নাম ইউজ করতেই হবে। যেমন দেখবে তোমরা ওই বিভিন্ন লিকার ব্র্যান্ডস গুলো দেখবে, যেগুলো ধরো কিংফিশার হোক, বা ধরো বিভিন্ন ম্যাকডোনাল্ডস, মানে ম্যাকডোওয়েলস বলো, যেগুলো লিকার ব্র্যান্ড, ওকে? তারা কিন্তু কি করে, বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, দেখবে বড় বড় ইভেন্টস অর্গানাইজ করে, কিন্তু তারা কখনোই তাদের লিকারের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, ঠিক আছে? যদিও তারা লিকার ব্র্যান্ড, কিন্তু লিকারের অ্যাডভার্টাইজমেন্ট দেয় না। এই যে বিমল পান মশালা, দেখবে বিমল কিন্তু টোব্যাকো প্রোডাক্টস ইউজ করে, মানে তার ব্যবসা কিন্তু টোব্যাকো প্রোডাক্টসে, ওকে? কিন্তু সে কিন্তু কোনোদিনও টোব্যাকো প্রোডাক্টস এর অ্যাডভার্টাইজমেন্ট করে না, বিকজ অ্যাজ পার ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া রুলস বা অ্যাডভার্টাইজিং রুলস বা রেগুলেশনস দিয়ে ইন্ডিয়াতে কোনো টোব্যাক এবং লিকারের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দেওয়া যায় না। তো তারা কি করে, এই সমস্ত ব্র্যান্ড তারা বিভিন্ন জায়গায় ইভেন্টস অর্গানাইজ করে, তারা সিডি বা দেখবে ওয়াটার বা বিভিন্ন অন্য জিনিসের, অন্য প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে উইথ দেয়ার ব্র্যান্ড নেম। সবাই কিন্তু জানে তারা লিকার ব্র্যান্ড বা টোব্যাকো ব্র্যান্ড, কিন্তু টোব্যাকো বা লিকারের অ্যাডভার্টাইজমেন্ট তারা কিন্তু করছে না। তারা কি করছে, অন্য প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছে, মানে ধরো সেটা হতে পারে সিডি, বা ধরো অন্য কেউ হতে পারে সোডা ওয়াটার, এই ধরনের, ঠিক আছে? এগুলোকে বলা হয় সারোগেট অ্যাডভার্টাইজিং। বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে কি বলেছে দেখো, ban alcohol and tobacco companies from leveraging IPL telecast, মানে আইপিএল এ তারা এই ধরনের কোম্পানি থেকে, যারা অ্যালকোহল বা টোব্যাকো বিক্রি করে, সেই ধরনের কোম্পানি থেকে কোনো ইনভেস্টমেন্টস নিতে পারবে না ফর সারোগেট অ্যাডভার্টাইজিং সরি ইজ আ ওয়েলকাম ডিসিশন। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে ব্যান করে দিয়েছে যে এবারের আইপিএল এ কি করতে পারবে না, তুমি কোনো টোব্যাকো বা অ্যালকোহল কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট ধার নিয়ে তুমি সেগুলোকে কিন্তু টেলিকাস্ট করতে পারবে না। তো ইজ আ ওয়েলকাম ডিসিশন কেন, কারণ এটা খুবই ভালো ডিসিশন, যাতে করে আমাদের এই সারোগেট অ্যাডভার্টাইজিং গুলোও বন্ধ করা যায়। মানে এর পিছন দিয়ে আমি ব্র্যান্ড লোগোটাকে ইউজ করে আমি অন্য কিছুর অ্যাডভার্টাইজমেন্ট করছি, বাট ব্র্যান্ডটা তো সেটাই। তো সেই ধরনের দিস ইজ আ ওয়েলকাম ডিসিশন গিভেন দ্য টুর্নামেন্টস ম্যাসিভ ইউথ ফলোইং।
কারণ আইপিএল বেশিরভাগই কারা দেখে, আইপিএল দেখে হলো তোমার বিভিন্ন ধরনের বয়স কম যাদের, অবভিয়াসলি বয়স বেশি হলে কি আইপিএল দেখা নিষেধ? অবভিয়াসলি নয়, বাট এটার ভিউয়ার্স জেনারেলি হলো ইউথ। তো এই কারণে সারোগেট অ্যাড গুলোকে বন্ধ করা হয়েছে। আই থিঙ্ক সো ক্লিয়ার সারোগেসি কাকে বলা হচ্ছে বা সারোগেট অ্যাডস কাকে বলা হচ্ছে, এগুলো কিন্তু প্রচুর আছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে। নেক্সট ওয়ান, such restrictions are both necessary and responsible। তাহলে এই ধরনের রেস্ট্রিকশনস কি করা উচিত? এই ধরনের রেস্ট্রিকশনস খুবই ওয়েলকামিং একটা ডিসিশন। এই ধরনের রেস্ট্রিকশনস আমাদের জন্য খুবই দরকারি, এবং এগুলো কি করে, এগুলো আমাদের রেসপন্সিবিলিটি দেখায় যে অ্যাজ আ সিটিজেন আমাদের এগুলো রেসপন্সিবল হওয়া উচিত। ওকে, টোব্যাকো বিশেষ করে আমি অ্যালকোহলের তো তোমাদের এক্সাম্পল দিলাম। সারোগেট অ্যাডভার্টাইজিং কিন্তু আজকাল খুব চলতি একটা টার্ম। এটা শুধুমাত্র আমি অ্যানালিসিস করাচ্ছি বলে বলছি না, দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টপিক ফর এসে রাইটিং। যাদের আইবিপিএস পিও আছে, ঠিক আছে, বা এসবিআই পিও আছে, যেখানে প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং থাকে, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রেখো, ঠিক আছে। সারোগেট অ্যাডভার্টাইজিং নিয়ে প্রচুর কিছু লেখা যেতে পারে। আমি অ্যালকোহলের এক্সাম্পল দিলাম, টোব্যাকো কোম্পানিজরাও কিন্তু সারোগেট অ্যাডভার্টাইজিং করে, যেটার একটা এক্সাম্পল দিলাম আমি বিমল পান মশালা। টোব্যাকো অ্যাকচুয়ালি সারোগেট অ্যাডস কি করে, তারা ফ্রেশনার ইউজ করে। পান মশালা কি বলে, পান মশালা বা ওই ইলাইচি বলবে যে এগুলো তো খাওয়া ভালো, এগুলো তো কোনো অসুবিধা নেই, বাট অ্যাকচুয়াল ব্র্যান্ডটা কিন্তু টোব্যাকো চুইং এর, ঠিক আছে। তো এই ধরনের অ্যাড, এই টপিকটা নিয়ে কিন্তু প্রচুর কিছু লেখা যায়। ওকে, তারপরের দেখো, পরের স্লাইডটায় যদি আমরা যাই, কি বলেছে, once the Ranji Trophy was the primary gateway to India's national team, today the IPL serves as an escalator। তাহলে এসকেলেটর মানে কি? এসকেলেটর তোমরা সবাই দেখবে বিভিন্ন মলসে এসকেলেটর থাকে। তো এসকেলেটর অলওয়েজ ইউজ টু হেল্প আস, মানে একটা মুভিং স্টেয়ারকেস, সেটা আমাদের নিচ থেকে ওপরে ওঠার জন্য হেল্প করে, ঠিক আছে। তো এই এসকেলেটর মানে হলো মুভিং ফরওয়ার্ড, মুভিং ফরওয়ার্ড, যেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ওকে, ওয়ান্স দ্য রঞ্জি ট্রফি ওয়াজ দ্য প্রাইমারি গেটওয়ে, মানে এটাই আমাদের কাছে আগে একটা গেটওয়ে বা একটা ব্রেক থ্রু ছিল, যেখান থেকে বিভিন্ন ট্যালেন্টসদেরকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যাদেরকে নেওয়া হবে, সেই ধরনের ইয়াং ট্যালেন্টসদেরকে আমরা নার্চার করতাম থ্রু রঞ্জি ট্রফি। ওকে, বাট এখন সেটা হয়ে দাঁড়িয়েছে হলো আইপিএল, ঠিক আছে। তো আইপিএল সার্ভস অ্যাজ অ্যান এসকেলেটর, ফাস্ট ট্র্যাকিং ট্যালেন্ট ইনটু দ্য ইন্টারন্যাশনাল অ্যারেনা। অ্যারেনা মানে হলো ইন্টারন্যাশনাল জায়গা বা সিটিং বা প্লেস। ওকে, অ্যারেনা অ্যাকচুয়ালি যেখানে বক্সিং করা হয় সেই জায়গাকে বলা হয় অ্যারেনা। জায়গাটা পুরো চারধারে ঘেরা থাকে, অডিয়েন্স দেখবে চারধারে গোল করে থাকে, তার মাঝখানে কি করা হয়, বিভিন্ন ধরনের ওই কুস্তি বা বক্সিং যারা করে তাদের মাঝখানে রাখা হয়, তো সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যারেনা। বাট এখানে অ্যারেনা মানে হলো প্লেস, মানে গ্লোবালি তাদেরকে এখন কি করছে, সবার সামনে নিয়ে আসার জন্য আইপিএল হলো দায়ী। দায়ী মানে উই ক্যান ব্লেম আইপিএল, কি এখন এই আইপিএল এর থ্রু দিয়ে আমরা বিভিন্ন ফ্রিল্যান্স প্লেয়ার্সদেরকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল টিম, এবং ভালো ভালো ট্যালেন্টসও উঠে আসছে। ফ্রম আর অশ্বিন ইন দ্য আর্লি ইয়ার্স টু হার্দিক পান্ডিয়া, এরা সবাই কিন্তু কোনো না কোনো একটা সময়ে আইপিএল থেকে উঠে আসা প্লেয়ার, অ্যান্ড নাওয়াডেজ দে আর ক্র্যাকিং ইন্ডিয়ান ন্যাশনাল টিম, দে আর লেন্ডিং দেয়ার সাপোর্ট টু ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম, যাতে করে ইন্ডিয়া আরো আরো ভালো খেলতে পারে, আরো ভালো পারফরমেন্স দিতে পারে। তো এদের কয়েকজন প্লেয়ার্সদের নাম আমরা বললাম, বাট এই আইপিএল থেকেও দেখবে আবার নতুন কোনো প্লেয়ার্স উঠে এসেছে। ওকে, নেক্সট, দ্য লিগ হ্যাজ বিন আ লঞ্চ প্যাড ফর ফিউচার স্টার্স। তো ডেফিনেটলি, কারণ আমরা দেখছি হার্দিক পান্ডিয়া, দেখেছো এবারের কি সুন্দর পারফরমেন্স দিয়েছে, বরুণ চক্রবর্তী, এরা সব কিন্তু নতুন ট্যালেন্টসদেরকে খোঁজার ক্ষেত্রে আমাদেরকে খুব হেল্প করেছে। তো লঞ্চ প্যাড মানে হলো দিস ইজ আ কাইন্ড অফ, বলতে পারি, আ প্ল্যাটফর্ম, আ ফাউন্ডেশন, যেখান থেকে আমরা ফিউচার ক্রিকেটার্সদেরকে পাচ্ছি। দ্য ওয়ান্স ডন্টিং এক্সপিরিয়েন্স অফ শেয়ারিং আ ড্রেসিং রুম, তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে ডন্টিং এক্সপিরিয়েন্স। তাহলে এই ওয়ান্স ডন্টিং মানে হলো এক সময় যেটা খুবই ডন্টিং এক্সপিরিয়েন্স ছিল। তাহলে ডন্টিং কথাটার মানে কি,
ডন্টিং মানে হলো যেই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে কি থাকে, একটা সময় কি থাকে, খুব ডিফিকাল্ট, মানে খুব ভয় থাকে। তো সেই ডন্টিং কথাটার মানে হলো ডিফিকাল্ট বা প্রেশার। কারণ জেনারেলি তাই হয়, দেখবে যারা সিনিয়র্স হয় তাদের সাথে ফট করে কোনো জুনিয়রকে রাখলে তাদের কি হয়, একটু সমস্যা হয়। ঠিক আছে, তাহলে দ্য ওয়ান্স ডন্টিং এক্সপিরিয়েন্স অফ শেয়ারিং আ ড্রেসিং রুম উইথ গ্লোবাল আইকনস, মানে এটা তাদের কাছে খুবই ডিফিকাল্টি ছিল, হ্যাজ ডিমিনিশড। ডিমিনিশড মানে এখন অনেকটাই কমে গেছে। ঠিক আছে, হ্যাজ ডিমিনিশড, ডিমিনিশড মানে হলো রিডিউসড। ওকে, as young Indian cricketers now arrive at the highest level fully prepared, মানে এখন তারা কি করে, এখন তারা নিজেরাই তৈরি হয়ে আসছে। ঠিক আছে, এইসব আইপিএল খেলে আসছে, মানে আগে এক সময় এরকম হেজিটেশন ছিল, বাট এখন আর সেই ধরনের কোনো হেজিটেশন কিন্তু পাওয়া যাচ্ছে না। ওকে, নেক্সট কি বলছে দেখো, লঞ্জিভিটি টু ইজ আ হলমার্ক অফ দ্য টুর্নামেন্ট। তাহলে লঞ্জিভিটি কথাটার মানে কি, লঞ্জিভিটি মানে হলো যেটা অনেক দিন ধরে চলে, লং লাইফ থাকে, সেটাকে বলা হয় লংজিভিটি। ঠিক আছে, তো লংজিভিটি মানে হলো লং লাইফ, এখানে লিখছি। সরি, লঞ্জিভিটি কথাটার মানে হলো লং লাইফ, যেটা অনেক সময় ধরে চলে। ইজ আ হলমার্ক, হলমার্ক কথাটাও তোমরা জানো। হলমার্ক কথাটার মানে কি, হলমার্ক মানে যেমন সোনার গয়নায় দেখবে একটা হলমার্ক থাকে, তো হলমার্ক ইজ আ সাইন, ঠিক আছে, স্ট্যাম্প, যে এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় সিম্বল বা সাইনকে আমরা অ্যাকচুয়ালি বলা হয় হলমার্ক। তাহলে হলমার্ক কথাটার মানে হলো স্ট্যাম্প অর সাইন, জেনারেলি সোনা বা সিলভারে পাওয়া যায়, বাট এক্ষেত্রে হলমার্ক মানে হলো আইডেন্টিফাই। ওকে, স্টলওয়ার্ডস, তাহলে কি বলছে, টুর্নামেন্টে স্টলওয়ার্ডস ইনক্লুডিং এমএস ধোনি। তাহলে স্টলওয়ার্ডস কথাটার মানে কি, স্টলওয়ার্ডস মিন্স দে আর ভেরি রেপিউটেবল, মানে যারা লয়াল, যারা বিভিন্ন হার্ড ওয়ার্কিং সাপোর্টার হয় কোনো দলের, তাকে বলা হয় স্টলওয়ার্ডস। ওকে, তাহলে স্টলওয়ার্ডস কথাটার মানে হলো, স্টলওয়ার্ডস কথাটার মানে হলো লয়াল, আমরা বলতে পারি লয়াল হার্ড ওয়ার্কিং সাপোর্টার। ঠিক আছে, লয়াল হার্ড ওয়ার্কিং সাপোর্টার, তাদের আমরা বলতে পারি স্টলওয়ার্ডস। তাহলে কি আর কার নাম লেখা আছে দেখো, stalwarts including MS Dhoni, Virat Kohli and Rohit Sharma have been part of the IPL. Okay, have been part of the IPL since its inception. Inception কথাটার মানে কি, যবে থেকে চালু হয়েছে তাদের তবে থেকে এরা কিন্তু আইপিএল এর একটা হর্তাকর্তা, মানে এদের নাম আমরা সব সময় পাচ্ছি। তাহলে ইনসেপশন মানে হলো এস্টাবলিশমেন্ট অর স্টার্টিং পয়েন্ট। ওকে, ইনসেপশন কথাটার মানে হলো starting point or establishment. Okay, at 43 Dhoni may be playing his final season for Chennai Super Kings. Okay, মানে এটা একটা এক্সাম্পল দিয়েছে, but with him retirement predictions often go awry. তাহলে এখানে আমরা আরেকটা ওয়ার্ড পাচ্ছি, সেটা কি, অরি। এই অরি কথাটার মানে, অরি বলতে আবার ওই লোকটার কথা ভেবো না যে আজকাল প্রচন্ড ট্রেন্ডিং আর কি, ওই অরি বলে একটা লোক আছে যে সেলিব্রিটিসদের, সে কিন্তু নয়, সেই অরি আবার আলাদা, সে হলো পার্সন, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মানে যেটা আমাদের এক্সপেকটেশন থাকে তার থেকে যদি কিছু আলাদা থাকে, সেটার মানে হলো অরি। তাহলে অরি কথাটার মানে আমরা কি লিখতে পারি, away from the expectation or usual way, away from the expectation or the usual way। ঠিক আছে,
তাহলে অরির যদি আমরা সিনোনিমস পাই সেটা আমরা ইউজ করতে পারি হলো রং, সামথিং উইচ ইজ নট রাইট। অ্যামিস কথাটাও মানে কিন্তু সিনোনিম, অ্যামিস অর রং, that is the synonym of ori. Okay, while big hitting, তাহলে কি বলছে, while big hitting batters, আজকাল কিন্তু এই টার্মটা ইউজ করা হচ্ছে, ব্যাটসম্যান আর বলা হচ্ছে না, কারণ এখন উমেনদের জন্যও ক্রিকেট আছে, তাই জন্য টার্ম ইউজ করা হচ্ছে ব্যাটার। ব্যাটার হলো দুটোর জন্য ইউজ করা হচ্ছে, মেন অ্যান্ড উইমেন বোথ। ওকে, while big hitting batters dominate headlines, যারা বড় বড় 4-6 এইসব মারে, এনিগম্যাটিক স্পিনার্স, তাহলে এখানেও আমরা একটা ওয়ার্ড পাচ্ছি এনিগম্যাটিক। এনিগম্যাটিক কথাটার মানে হলো যারা খুব ভালো খেলছে, স্পিনার্স মানে যারা জানো বোল করছে। এনিগম্যাটিক কথাটার মানে হলো সামথিং উইচ ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মিস্টিরিয়াস, মানে তাদের স্পিন কোন দিকে যাবে বোঝা যায় না। তো এনিগম্যাটিক মানে হলো মিস্টিরিয়াস, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তাকে বলা হচ্ছে কিন্তু এনিগম্যাটিক। ওকে, মিস্টিরিয়াস অ্যান্ড লিথল পেসার্স, লিথল মানে হলো ডেডলি, যাদের পেসের ক্ষেত্রে মানে যে ব্যাটসম্যান থাকে বা ব্যাটার থাকে সে ভয়ে ভয়ে থাকে, এই বুঝি আমি আউট হয়ে গেলাম, তো সেটাকে বলা হচ্ছে লিথল। লিথল মিনস সামথিং উইচ ইজ ডেঞ্জারাস অর ডেডলি। পেসার্স কমান্ড অ্যাটেনশন টু, তাহলে তাদের নিয়ে লেখালেখি চলছে। মোর দ্যান জাস্ট ওয়াচিং জসপ্রীত বুমরা ইন মুম্বাই ইন্ডিয়ান্স কালার্স, fans will be eager to see when the injured speedster can make a full-fledged return. মানে শুধু জসপ্রীত বুমরাকে দেখছে যে তাই সে মুম্বাই ইন্ডিয়ান্সের জামা বা জার্সি পরে সে চিয়ার করছে, বাট দে আর অলসো ইগারলি ওয়েটিং, মানে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যেখানে তারা কি করবে, তাদের প্রিয় ক্রিকেটার বা স্পিনারকে আবার তারা ফিল্ডে দেখতে পাচ্ছে বা চায়। ফুল ফ্লেজেড মানে হলো টোটাল, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, লাস্ট পার্ট, তারপরে বলছে দ্য সেম স্ক্রুটিনি, ঠিক আছে, দ্য সেম স্ক্রুটিনি উইল ফলো Pat Cummins and other key players as the IPL not only sets the tone for the cricketing calendar, মানে শুধুমাত্র ক্রিকেটিং ক্যালেন্ডারের জন্যই টোন সেট করে না, but also provides crucial insights. Crucial means very important. Okay, crucial কথাটার মানে হলো ইম্পর্টেন্ট, আর ইনসাইট মানে হলো ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস। ওকে, ইনসাইটস কথাটার মানে হলো ডিপ আন্ডারস্ট্যান্ডিং, কোনো জিনিসের ব্যাপারে যদি আমাকে প্রচুর ভেবে দেখতে হয় সেটাকে বলা হয় ইনসাইটস। তো ডিপ ইনসাইটস ইনটু দ্য ফর্ম অ্যান্ড ফিটনেস অফ দ্য গেমস বিগেস্ট নেমস, মানে যারা বড় বড় খেলোয়াড় আর কি, when the time comes for performance on the international stage, যখন আমরা ইন্টারন্যাশনাল স্টেজে খেলতে যাই, এদের জন্য অধীর আগ্রহ তাদের ফ্যান্সরা অপেক্ষা করে থাকে যে আমার প্রিয় ক্রিকেটার বা আমার প্রিয় স্পিনার কখন আসবে, তারা খেলবে এবং আমাদের তাদের আবার করে ফুল ফ্লেজেড আবার গেমে তারা ব্যাক করবে। আই থিঙ্ক সো ক্লিয়ার। তাহলে আমরা একটু পিছনের দিকে দেখে নিই যে কি কি ওয়ার্ড আমরা পেলাম। লনজিভিটি এখান থেকে পেলাম, হলমার্কও পেলাম এখান থেকে, তোমাদের আর গুলো তো আমি বলেই দিয়েছি, ঠিক আছে। আর এর আগে দেখো আমরা প্রচুর ওয়ার্ড, আজকের যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাজ পার দ্য এডিটোরিয়াল অ্যানালিসিস মনে হয়েছে, দ্যাট ইজ সারোগেট অ্যাডভার্টাইজিং। আবারও বলছি, এই জিনিসটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই করে নিজেদের নোটস বানিয়ে রেখো, ঠিক আছে, যাতে করে সারোগেট অ্যাডভার্টাইজিং নিয়ে যদি কিছু পরবর্তী সময় আসে সেগুলো লিখতে পারো, কারণ এটা খুবই ট্রেন্ডিং একটা টপিক। ওকে, আই থিঙ্ক সো ক্লিয়ার আজকের অ্যানালিসিস। আশা করি দেখা যাবে নেক্সট কোনো আবার একটা সেশনে আমরা তোমাদের সাথে আরো একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দিস সেশন।